ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রিয় ছাত্রছাত্রী, 2024-এ তোমরা যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো এবং এখন ক্লাস 11-এ ভর্তির জন্য অপেক্ষা করছো, কেউ সায়েন্স নেবে, কেউ আর্টস নেবে, কেউ বাণিজ্য বিভাগ নেবে, তো তোমাদের এবছর থেকে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সম্পূর্ণ কারিকুলাম মানে সিলেবাস সম্পূর্ণ বদলে যাচ্ছে। পুরনো সিলেবাস তোমাদের কিছুটা থাকছে, কিন্তু নতুন কিছু জিনিস তোমাদের সিলেবাসের সাথে অ্যাডিশান হচ্ছে। তো নতুন যে সিলেবাসটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে একদম সেমিস্টার সিস্টেমে তোমাদের এক্সাম হবে। দুটো সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে। প্রথম যে সেমিস্টার, সেখানে তোমাদের যাদের প্র্যাকটিক্যাল আছে উইথ প্র্যাকটিক্যাল, তাদের 70 মার্কসের থিওরি পেপার দিতে হবে, আর তোমাদের 13 মার্কসে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। প্রথম যে সেমিস্টার ক্লাস 11-এ, সেই সেমিস্টারটায় তোমাদের 35 যাদের উইথ প্র্যাকটিক্যাল তাদের 35, আর 35-এ হচ্ছে তোমাদের থিওরি ক্লাস, এবং বাকিটা পরের যে সেম হবে সেই সেমেতেও, মানে দ্বিতীয় যে সেম সেই সেমেতেও 35 তোমাদের থিওরি দিতে হবে। আর অ্যানুয়ালি তোমাদের 30 নাম্বার, সেই 30 নাম্বারের উপরে একটা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকবে। ঠিক আছে? ঠিক সেম একইভাবে যারা তোমরা পরের বছর যখন আবার এইচএস দেবে, সেই এইচএসেও দুটো তোমাদের সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে 40 নম্বর, উইদাউট প্র্যাকটিক্যাল যাদের আছে, ধরো বাংলা, তাদের তো আর প্র্যাকটিক্যাল থাকে না, তাদের 14 মার্কস দিতে হবে। আর 10 মার্কস যেটা, সেটা থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। আর দ্বিতীয় যে সেমটা হবে এইচএসেও, সেই সেমটাতেও তোমাদেরকে 14 মার্কসের আনসার দিতে হবে, আর উইথ যাদের প্র্যাকটিক্যাল তাদের কিন্তু 35-এ দিতে হবে। তাহলে দুটো সেম নিয়ে তোমাদের রইল কত? 35 করে 70, আর উইদাউট প্র্যাকটিক্যাল যাদের, তাদের 40 আর 40। প্রথম সেম মানে অড যে সেমগুলো 1 আর 2, 11-এ পড়ছে তোমাদের 1, আর থার্ড সেম পড়ছে তোমাদের ক্লাস 12-এ। ক্লাস 12-এর যে থার্ড সেম, সেটা কিন্তু তোমাদের একেবারে কাউন্সিলের বা পর্ষদের একদম গাইডলাইন অনুযায়ী তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, সেই 12-এর একদম প্রথম দিকেই বা প্রথম পরীক্ষার আগেই তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। হ্যাঁ, কারণ পরীক্ষাগুলো তোমাদের আদার্স স্কুলে যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয় সেইভাবে দিতে হবে। 14 মার্কসের প্রথম ক্লাস 12-এর হবে এমসিকিউ, এবং দ্বিতীয় সেমে কিন্তু এসএ টাইপ, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন করবে। 11টাও সেম একই ক্যাটাগরি, কিন্তু 12-এ তোমাদের কি করতে হবে? অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর বোর্ডের প্রশ্ন থাকবে। আর ক্লাস 11-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কুলেই প্রশ্ন করবে, পর্ষদের গাইডলাইন অনুযায়ী তারা প্রশ্নপত্র করবে, তাদের স্ট্রাকচার মেনে কিন্তু প্রশ্ন করতে হবে, আর তোমাদের স্কুলেতেই পরীক্ষা হবে। আর প্রত্যেকটা সেম নিয়ে তোমাদের যে 30% পেতে হবে তা নয়। 11-এ যখন তুমি পড়ছো, তখন প্রথম সেম আর দ্বিতীয় সেমিস্টার, এই দুটোকে মিলিয়ে তোমাকে 30% পেতে হবে। থিওরিতেও যেমন 30% পেয়ে পাস করতে হবে, ঠিক প্র্যাকটিক্যালেও কিন্তু তোমাদের 30% পেয়ে কিন্তু পাস করতে হবে। একদম সেম ক্যাটাগরি কিন্তু ক্লাস 12-এও থাকলো, যে একটা সেম নিয়েই যে 30% পেতে হবে তা নয়, দুটো সেম নিয়ে তোমাদের টোটাল 80%-এর মানে 80 নাম্বার, আর যাদের প্র্যাকটিক্যাল রয়েছে 70 নাম্বার, তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু থিওরিটা 30% ক্যালকুলেট হবে। তো এই বিষয়ে পর্ষদের একদম গাইডলাইন
মেনেই প্রত্যেকটা স্কুল কিন্তু ক্লাস 11-এর পরীক্ষা সেটা কিন্তু ঠিকঠাক করবে। তো আমরা আজকের ক্লাসে দেখব যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 11 আর 12-এর ফিলোজফির কী কী সিলেবাস তোমাদেরকে এখানে অ্যাড করেছে। দেখো, প্রথম সিলেবাসে ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট হচ্ছে ফিলোজফি। এখানে থিওরিতে তোমাদের 14 মার্কসের পরীক্ষা দিতে হবে, আর প্র্যাকটিক্যাল তো তোমাদের 10 মার্কস থাকবে। এটা ফার্স্ট সেমের কথা বলছি। আর সেকেন্ড সেমে গিয়েও তোমাদেরকে থিওরি দিতে হবে 14 মার্কসের, আর 10 মার্কস 14 মার্কসের থিওরি দিতে হবে, আর 10 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল। এই যে এই দুটো সেমের প্র্যাকটিক্যাল একদম অ্যানুয়ালিভাবে নেওয়া হবে কিন্তু, ঠিক আছে? প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হবে বা প্রজেক্ট যেটা দেওয়া হবে, যাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল, আর যাদের তোমার প্র্যাকটিক্যাল থাকছে না তাদের তো 20 মার্কসটা প্রজেক্ট থাকবে। সেই প্রজেক্ট সম্পর্কে আমরা পরবর্তীকালে কী কী টপিক সিলেবাসে দেওয়া আছে সেই প্রজেক্ট সম্পর্কে আমরা বিশদে কিন্তু আলোচনা এই চ্যানেলে আমরা করব। তো আজকে আমরা দেখব, তো এখানে পর্ষদের একটা টাইম আওয়ার্স, কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু তোমাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা স্কুলকে পর্ষদ গাইডলাইন দেবে। 100 আওয়ার্সের মধ্যে তোমার কিন্তু এই পুরো জিনিসটাকে কভার করতে হবে, ঠিক আছে? তো একদম মেন বিষয়ে আসা যাক, যে প্র্যাকটিক্যাল থিওরির জন্য তোমাদের ফিলোজফিতে ক্লাস 11-এর প্রথম সেমে কি কি টপিক এখানে দেওয়া হয়েছে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোজফি। দেখো, প্রথম টপিক দর্শন শব্দের অর্থ কী, দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা। এখানে 2 মার্কস থাকবে। আর এখানে আমি আগেই বলেছি ক্লাসের আলোচনার একদম শুরুতে যে ফুল মার্কস যে 14, এই 14টা ফার্স্ট সেমে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন 1 মার্কস ক্যারি করবে, ঠিক আছে? তাই প্রথম অংশে যে দর্শন শব্দের অর্থ, দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা, এখানে তোমাদের 2 মার্কস পড়বে। এমসিকিউ এর 2টো প্রশ্ন থাকবে। 2 নম্বর ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ফিলোজফিক্যাল সিস্টেম ইন ব্রিফ, এবং বিশদে এটা কিন্তু ইন ব্রিফ মানে সংক্ষেপে কিন্তু ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো আছে সেগুলো এখানে ব্যাখ্যা করতে বলেছে। এটা তোমাদের থাকছে 3 নম্বর। তারপর 3 নম্বর টপিকে জ্ঞান লাভের 6টা পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, 6 ওয়ে অফ নোয়িং ইন্ডিয়ানস থিওরি অফ প্রমাণা। এখানে তোমাদের 3 মার্কস দিয়েছে কিন্তু। 4 নম্বর চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, রিফাউন্ডেশন অফ ইনফারেন্স বাই চারবাকা। এখানেও তোমাদের 3 মার্কস কিন্তু এখানে দিয়েছে। 5 নম্বরে দেখো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ দাও, এখানেও 3 মার্কস। 6 নম্বর টপিকটাও তোমাদের ন্যায় দর্শন থেকে তুলে দেওয়া হয়েছে, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য, ডিস্টিংশন বিটুইন ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট পারসেপশন। 7 নম্বর ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, ন্যায় থিওরি অফ ইনফারেন্স, অনুমিতির লক্ষণ, ডেফিনেশন অফ অনুমিতি।
7 নম্বরে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, ন্যায় থিওরি অফ ইনফারেন্স। এখানেও তোমাদেরকে 3 নম্বর গাইড করছে এমসিকিউ এর জন্য। আর ন্যায় দর্শন থেকে এই অনুমান সম্পর্কে কয়েকটা টপিক তোমাদেরকে এখানে স্পেসিফিক বলে দেওয়া আছে। অনুমিতির লক্ষণ, ডেফিনেশন অফ অনুমিতি, দুই পক্ষ সাধ্য ও হেতুর ধারণা, দ্য কনসেপ্ট অফ পক্ষ সাধ্য হেতু, ব্যাপ্তির স্বরূপ, দ্য নেচার অফ ব্যাপ্তি। আচ্ছা, এখান পর্যন্ত তোমাদের ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোজফির উপর কিন্তু এই টপিকগুলো তোমাদেরকে প্রেফার করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পূর্বে আমরা যে ক্লাস 11-এর সিলেবাস ছিল সেখানে ভারতীয় দর্শনের 4 ভাগ থেকে অনেকগুলো টপিক পড়তে হতো, তারপর বৌদ্ধ দর্শন থেকে পড়তে হতো, ন্যায় দর্শন থেকে পড়তে হতো, বেদান্ত দর্শন থেকে পড়তে হতো। তো সেরকম সম্পূর্ণ টপিকগুলো তুলে তুলে না দিয়ে বা ভারতীয় সম্প্রদায়গুলোকে একদম সম্পূর্ণভাবে তুলে না দিয়ে ন্যায় দর্শন, তারপর ভারতীয় দর্শনের যে শ্রেণীবিভাগ, এইগুলো থেকে কিছু কিছু স্পেসিফিক টপিক কিন্তু তোমাদের জন্য এখানে তুলে দিয়েছে। ঠিক আছে, তাই তোমাদের 4 ভাগ পড়া মানে 4 ভাগের সমস্ত কিছু পড়তে হচ্ছে না। ন্যায় পড়া মানে ন্যায়ের একদম ক্লাস 11-এর যে মডেলে ছিল একদম ন্যায়ের একদম সম্পূর্ণ টপিকগুলো যে ক্লাস 11-এ পূর্বের সিলেবাসে ছিল সেগুলো পড়তে হচ্ছে না। এখানে একদম স্পেসিফিক তোমাদেরকে একদম টপিক উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তার ক্যারিং যে মার্কসগুলো রয়েছে, কোন কোন টপিকের ওপর কত মার্কস, সেগুলো কিন্তু তোমাদেরকেও এখানে গাইড করে দেওয়া আছে। আচ্ছা, ইউনিট 2-তে চলে যাই। তার মানে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমে 2টো ইউনিট রয়েছে। প্রথম ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি। তো দেখা যাক ওয়েস্টার্ন ফিলোজফি থেকে কী কী দিচ্ছে। দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, নেচার অ্যান্ড ব্রাঞ্চেস অফ ফিলোজফি, 6 মার্কস। 2 নম্বর, জ্ঞানের উৎসসমূহ, সোর্স অফ নলেজ। এখানে তোমাদের 2টো টপিক কিন্তু জ্ঞানের উৎস প্রসঙ্গে একদম স্পেসিফিক বলে দেওয়া রয়েছে। এ হচ্ছে অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে, হিউম। এই 3 জন অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্পর্কে তোমাদের পড়তে হবে। এবং কিভাবে পড়তে হবে না, জ্ঞানের উৎপত্তি প্রসঙ্গে লকের বক্তব্যগুলো কী কী, বার্কলের বক্তব্যগুলো কী কী, হিউমের বক্তব্যগুলো কী কী, সেইভাবে পড়তে হবে। আর বুদ্ধিবাদ, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এদেরও সেম একই, যে বুদ্ধিবাদীরা কীভাবে জ্ঞানের উৎসকে ব্যাখ্যা করছেন, ডেকার্ট কীভাবে ব্যাখ্যা করছেন, স্পিনোজা কীভাবে ব্যাখ্যা করছেন, লাইবনিজ কীভাবে ব্যাখ্যা করছেন, এইভাবে ব্যাখ্যা করতে হবে। তো এখানে অভিজ্ঞতাবাদ থেকে তোমাদের দিচ্ছে 5 মার্কস আর বুদ্ধিবাদ থেকে দিচ্ছে 5 মার্কস। তাহলে এই সম্পূর্ণ যে 2টো ইউনিট, একটা ইন্ডিয়ান থেকে আর একটা ওয়েস্টার্ন থেকে, এই 2টো ইউনিট থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সেমের পরীক্ষা হবে। আর পর্ষদের নির্দেশ অনুযায়ী মোটামুটি নভেম্বর মাস করে কিন্তু ফার্স্ট সেমের পরীক্ষা হবে। আর 11-এর পরীক্ষাটা স্কুলেই হবে, স্কুলেরই প্রশ্ন থাকবে এবং পর্ষদের গাইডলাইন ফলো করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, প্রত্যেকটা এমসিকিউ 1 মার্কস করে থাকবে। তাহলে 40টা এমসিকিউ তোমাদের কিন্তু ফার্স্ট সেমে করতে হচ্ছে। তাহলে এটা নভেম্বর মাস করে তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা ক্লাস 11-এর হয়ে গেল। তো এবার দেখা যাক সেকেন্ড সেমে 11-এর কী সিলেবাস দিচ্ছে ফিলোজফির। এখানেও দেখো 2টো ইউনিটে বিভাজন করছে। প্রথম ইউনিট ইন্ট্রোডাকশান টু লজিক, এখানেও থিওরি দিতে হবে 40 আর
প্র্যাকটিক্যালের জন্য বা প্রজেক্টের জন্য 10 মার্কস থাকছে, ঠিক আছে, তাহলে 15 মার্কস হয়ে যাচ্ছে। আর এখানে একটা বিষয়, তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষাটা মার্চ মাস নাগাদ হবে, আর এই পরীক্ষাতে কিন্তু তোমার কোনো এমসিকিউ থাকবে না। এখানে এসে টাইপ আর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। ফার্স্ট সেমে ঠিক যেমন স্কুলের থেকেই প্রশ্ন হবে, এই সেকেন্ড সেমেও কিন্তু 11-এর স্কুল থেকেই প্রশ্ন হবে। এত দূর পর্যন্তই কিন্তু, বা এখনও পর্যন্ত এই রকমই ইনফরমেশন পর্ষদ থেকে কিন্তু দেয়া হয়েছে। পরবর্তীকালে কোনো বদল হবে কি না সেটা আমরা বলতে পারছি না, তো তবে পর্ষদের এটাই কিন্তু এখনও পর্যন্ত নির্দেশ। সেমিস্টার 2 ফিলোজফি, ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক। 1 নম্বর যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ ও আরোহ, দ্য নেচার অফ লজিক, ডিডাকটিভ অ্যান্ড ইনডাকটিভ। এইখানটায় দেখো 11-এ ঠিক আগের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু দুটো ইউনিটেই পড়তে হতো, ইন্ডিয়ান ফিলোজফি আর ওয়েস্টার্ন ফিলোজফি পড়তে হতো। লজিক পোর্শন কিন্তু ক্লাস 12-এ পড়তে হতো, কিন্তু এবার তোমাদের ক্লাস 11-এই কিন্তু লজিকের কিছু পোর্শন কিন্তু তুলে দিচ্ছে। সেকেন্ড ইউনিটে কিন্তু তোমাদের ক্লাস 12-এ যে লজিকটা থাকতো 100 নম্বরের যে পেপার থাকতো, সেটা কিন্তু এবার এখানে 12-এর সেকেন্ড সেমে কিন্তু তোমাদেরকে তুলে দিচ্ছে, ইন্ট্রোডাকশন টু লজিক। 2 নম্বরে দেখো পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা, টার্মস, সেন্টেন্স, প্রপোজিশন, ডিস্ট্রিবিউশন অফ টার্মস, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি। এটা 4 মার্কস ক্যারি করছে। 3 নম্বর বাক্য থেকে বচনের রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স ইন্টু লজিক্যাল ফর্ম, এখানে 4 নম্বর ক্যারি করছে। তো এখানে প্রত্যেকটা টপিক থেকে তার নাম্বার ডিস্ট্রিবিউশনগুলো করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ থেকে সেকেন্ড সেমে যে ডেসক্রিপটিভ কোথা থেকে কেমনভাবে বা কী মডেলে পড়বে, এসে টাইপগুলো কী মডেলে পড়বে সেই সম্পর্কে একটা কিন্তু তথ্য এখনও পর্যন্ত দেয়নি। সেটা দিলেই তোমাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। 3 বাক্য থেকে বচনের রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স ইন্টু লজিক্যাল ফর্ম। 4 বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন, এটা তোমাদের জন্য দিয়েছে 3 মার্কসের। 5 অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সম বিবর্তন, 4 মার্কস দিচ্ছে। ইমিডিয়েট ইনফারেন্স, কনভার্সন, অবভার্সন অ্যান্ড কন্ট্রাপোজিশন। 6 নম্বরে চলে আসো নিরপেক্ষ ন্যায়, মূর্তি, সংস্থান ও বৈধতা বিচার করো, ক্যাটাগরিক্যাল ফিগার, ফিগার অ্যান্ড মুড, ভ্যালিডিটি, এটা 3 মার্কস দিচ্ছে। 7 নম্বর হচ্ছে যৌগিক যুক্তি, প্রাকল্পিক, বৈকল্পিক, এটা 3 মার্কসের জন্য রয়েছে। ইউনিট 2-তে একদম সম্পূর্ণ নতুন একদম তোমাদের ক্লাস 11-এ টপিক, যেগুলো কলেজ লেভেলে যে কনসেপ্টগুলোকে নিয়ে পড়ানো হয় সেগুলো তোমাদের কিন্তু 11-এর ক্লাসে কিন্তু তুলে দেওয়া হয়েছে, যেগুলো আগে কিন্তু ওইভাবে খুব জোর দিয়ে ক্লাস 11-এ পড়া হতো না, বা কয়েকটা অংশ কিন্তু একেবারেই নতুন। কিন্তু দেখো ভারতীয় নীতিবিদ্যা, ইন্ডিয়ান এথিক্স, 2 মার্কসের। পুরুষার্থ, ভারতীয় দর্শনের যে 4টে পুরুষার্থ আছে সেই পুরুষার্থগুলো সম্পর্কে আলোচনা করতে হবে, 2 মার্কসের। শ্রীমদ্ ভগবদ গীতা, নিষ্কাম কর্মের ধারণা, দ্য কনসেপ্ট অফ নিষ্কাম কর্ম, 2 মার্কস। সিএ চলে আসো বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গের ধারণা, বুদ্ধিস্ট কনসেপ্ট অফ 8-fold মার্গ, 2 মার্কসের। আর ডিএতে দিয়েছে 4 ভাগ সুখবাদ, 4 ভাগ হেডোনিজম, 4 মার্কসের জন্য। 2 নম্বর টপিক হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা, ওয়েস্টার্ন এথিক্স। এখানে তোমাদের 4 মার্কস প্রথম টপিকে দিয়েছে। প্রথম টপিক 1 হচ্ছে নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক, অনৈতিক,
ক্রিয়া, নীতি বহির্ভূত ক্রিয়া, উদ্দেশ্য, অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো মন্দ, ন্যায় বিচার, এই টপিকগুলো তো পুরো ওয়েস্টার্ন এথিক্স থেকে তুলে দেওয়া আছে। এতদিন কিন্তু 11-এ এই রকম টপিক কিন্তু ছিল না, এইগুলো নতুন কিন্তু ক্লাস 11-এর 2024 থেকে সংযোজন হলো কিন্তু। আর বিয়ে রয়েছে নৈতিক তত্ত্বসমূহ। এখানে তোমাদের নৈতিক তত্ত্বগুলো সম্পর্কে থিওরি অফ এথিক্স, টেলিওলজিক্যাল অ্যান্ড ডিঅন্টোলজিক্যাল যে নৈতিক থিওরিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। একদম কি বলবো, এই এথিক্সের যে অংশগুলো, ইন্ট্রোডাকশান টু এথিক্স, এখানটায় একদম কলেজ লেভেলে সেমিস্টার অনুযায়ী যে সিলেবাস আমাদের কিন্তু রয়েছে, সেই সিলেবাসের কিছু অংশ তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমে তুলে ধরছে। তো এই সেকেন্ড সেমে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, এসে টাইপের প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে না। তো এর যে প্রশ্নের যে স্ট্রাকচারটা ঠিক কেমন হবে, কারণ এই সিলেবাসে তোমাদের শুধু অধ্যায় এবং টপিকে কি কি নাম্বার আছে সেগুলো দেখালো, বাকি যে প্রশ্নগুলো ডেসক্রিপটিভ বা এসে টাইপ থাকবে সেগুলো কি মডেলে হবে সেটা পর্ষদ পাবলিশ করলেই আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে একদম খুঁটিয়ে বুঝিয়ে দেব। আচ্ছা, প্রজেক্ট যাদের রয়েছে এই অংশটা তোমরা একটু ফলো করে রাখো। প্রজেক্টের মধ্যে কি কি তোমাদের এখান থেকে করতে হবে। এরপরে শুরু হচ্ছে ক্লাস 12-এর। ক্লাস 12-এ কিন্তু সেমিস্টার 3, এই সেমিস্টার 3ও কিন্তু 14 মার্কসের হবে। 10 মার্কস তোমাদের হাতে রইল, সেটা কিন্তু প্রজেক্টের জন্য রেখে দেওয়া হবে অ্যানুয়ালি। একদম ফাইনাল সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারের সময়তেই তোমাদের সেই প্রজেক্টটাকে কিন্তু করানো হবে, তাই তোমাদের ফুল মার্কস 14। আর থার্ড সেম এটাও তোমাদের কিন্তু 12-এ এমসিকিউ টাইপেরই প্রশ্ন আসবে। তো ক্লাস 11 থেকে তোমরা যখন ক্লাস 12-এ প্রথম উঠবে এবং ফার্স্ট সেমের আগেই তোমাদের কিন্তু হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। সেই অ্যাডমিট কার্ড দিয়েই কিন্তু তোমাদের পর্ষদের প্রশ্নপত্র আর আদার্স বা অন্য স্কুলে গিয়ে তোমাদের থার্ড সেমের পরীক্ষাটা প্রথম দিতে হবে। তারপর সেম একইভাবেই কিন্তু তোমাদের 4th সেমের পরীক্ষাটাও কিন্তু অন্য স্কুলে পর্ষদের প্রশ্ন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। দেখো, ক্লাস 12-এ সেমিস্টার 3 ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স। এখানে প্রথম রয়েছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স, সাবস্ট্যান্স মানে দ্রব্য, দ্রব্য সম্পর্কে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, এইসব যে দার্শনিক রয়েছেন এই দার্শনিকদের মতবাদগুলো তোমাদেরকে প্রথম পড়তে হবে। দ্বিতীয় অংশে রয়েছে কজালিটি মানে কার্যকারণ তত্ত্ব, রেগুলারিটি থিওরি অ্যান্ড এন্টেইলমেন্ট থিওরি। রেগুলারিটি থিওরি মানে হচ্ছে তোমার সতত সংযোগ মতবাদ, হিউম প্রদত্ত সতত সংযোগ মতবাদ। আর এন্টেইলমেন্ট থিওরি হচ্ছে প্রসক্তি তত্ত্ব, এটা বুদ্ধিবাদীদের মতবাদ। পরের অংশে রয়েছে মাইন্ড বডি প্রবলেম, ইন্টারঅ্যাকশনিজম আর প্যারালিয়াজম মানে ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদ, মাইন্ড বডি রিলেশন, যেটা একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটা মূলত ডেকার্তের মতবাদ, আর একটা প্যারালিয়ালিজম মানে হচ্ছে সমান্তরালবাদ। আচ্ছা, মেটাফিজিক্সের ওয়েস্টার্ন টপিক থেকে তাহলে তোমাদের এইগুলো রইল। আর ইন্ডিয়ান মেটাফিজিক্সে রয়েছে বেদান্ত। 2 নম্বরে রয়েছে অদ্বৈত, দ্বৈত অ্যান্ড অদ্বৈত বেদান্ত। 2 নম্বরে ব্রহ্ম অ্যান্ড মায়া। তো এখানে মার্কসগুলো তোমরা দেখে নাও কোন টপিক থেকে কী কী মার্কস দিয়েছে। ওয়েস্টার্ন মেটাফিজিক্স থেকে 12 মার্কস আর ইন্ডিয়ান মেটাফিজিক্স থেকে কিন্তু 8 মার্কস থাকছে। ইউনিট 2 এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি।
এখানেও তোমাদের এথিক্সে রয়েছে কান্ট, মিল, বেনথাম, এদের এথিক্যাল দিকগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। 2 এনভায়রনমেন্টাল এথিক্স, পরিবেশ নীতিবিদ্যা। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, বেসিক কনসেপ্ট। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি এই অংশ থেকে তোমাদের থাকছে বেসিক কনসেপ্ট, একদম প্রত্যয়গুলো, সাধারণ কিছু প্রত্যয়, যেমন সোসাইটি কি, সমাজ কি, কমিউনিটি, সম্প্রদায় কি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, স্টেট, ল, এইসব টপিকগুলো থেকে তোমাদের ব্রিফলি আলোচনা করতে হবে। এখানেও দেখো 10 মার্কস আর 10 মার্কস বিভাজন করে দেয়া রয়েছে কিন্তু সিলেবাসগুলোতে। তাহলে এইখানটায় আমরা দেখলাম ক্লাস 12-এ কিন্তু প্রথম সেম দিতে হচ্ছে ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স থেকে, আর এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি থেকে। ক্লাস 12-এ যে সম্পূর্ণ লজিক পেপার ছিল, সেই লজিক পেপারটা কিন্তু আর থাকছে না, একদম নিউ কিছু জিনিস তোমাদের এখানে পড়তে হচ্ছে। একদম থার্ড সেমটা, মানে 12-এর যে একদম থার্ড সেম হচ্ছে, সেই থার্ড সেমে কিন্তু সমস্তটাই, বেশিরভাগ অংশটাই, কি বলবো, 70% কিন্তু তোমাদের প্রায় একেবারে নতুন সিলেবাস। কিন্তু কিছুটা তোমরা পাচ্ছ পূর্বের যে সিলেবাসে ছিল, কিন্তু বাকিটা তোমাদের কিন্তু নতুন আকারেই কিন্তু রয়েছে। এবার দেখা যাক 12-এর 4th সেমিস্টার। এটা 14 মার্কসে দিতে হচ্ছে, আর 10 মার্কস তো রয়েছে তোমাদের প্রজেক্ট করার জন্য। আচ্ছা, এখানে আবার কিন্তু ইউনিট 1-এ ওয়েস্টার্ন লজিককে ফিরিয়ে আনছে, সিম্বলিক লজিক। আচ্ছা, তোমরা আগে যেগুলো করলে সেখানে কিছুটা লজিক রয়েছে, ন্যায়ের পোর্শন, তারপর আবর্তন করো, বিবর্তন করো, সমবিবর্তন করো, বচনে রূপান্তর করো, সেগুলো 11-এর একদম সেকেন্ড সেমে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছে। মানে লজিক যে পেপার 12-এ ছিল, সেই 12 পেপারটাকে দুটো পার্টে ভাগ করে দিল, কিছুটা 11-এ আর কিছুটা 12-এ পড়তে হচ্ছে। আর 12-এর 4th ইউনিটের প্রথম ইউনিটটা হচ্ছে, 4th সেমিস্টারের প্রথম ইউনিটটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক। কি রয়েছে? সিম্বলিক লজিক, ট্রুথ ফাংশন, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ট্রুথ ফাংশনাল প্রপোজিশন। ট্রুথ ফাংশনাল যে প্রপোজিশনগুলো রয়েছে, সত্যাপেক্ষক যে বচনগুলো, এর বাংলা হচ্ছে ট্রুথ ফাংশনাল প্রপোজিশন, সত্যাপেক্ষক বচন। নেগেশন, নিষেধ বাক্য। কনজাংশন, সংযৌগিক বাক্য। ডিসজাংশন, বৈকল্পিক বাক্য। মেটেরিয়াল ইমপ্লিকেশন, ট্রিপল বার যেটা বলা হয়। আর মেটেরিয়াল ইমপ্লিকেশন মানে হচ্ছে প্রাতিকল্পিক বা প্রাকল্পিক বাক্য। আর মেটেরিয়াল ইকুইভ্যালেন্স মানে সমর্থক বাক্য বা দ্বিপ্রাকল্পিক বাক্য। এখানে তোমাদের মার্কস দিয়েছে 3 মার্কস। পরের অংশে রয়েছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। বুলীয় লিপিতে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন মানে নিরপেক্ষ বচন, এই নিরপেক্ষ বচনের তোমাদের বুলীয় লিপিতে প্রকাশ করতে দেবে। তারপরে ভেন ডায়াগ্রাম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, তাহলে নিরপেক্ষ বচনগুলোর ভেন চিত্র অঙ্কন করতে হবে। ভেন চিত্রে তোমাদের 7 মার্কস, আর বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশনে 2 মার্কস দিয়েছে। ট্রুথ টেবিল মেথড অফ ডিটারমিনেশন ফ্রম প্রপোজিশন, তো প্রপোজিশন মানে বচন, বচনগুলোকে ট্রুথ টেবিলে আকারে নিয়ে যেতে বলেছে, নিয়ে গিয়ে টটোলজি মানে শতসত্য কিনা, সেলফ কন্ট্রাডিক্টরি, তারপর কন্টিজেন্ট শতসত্য কিনা, শত মিথ্যা কিনা, এবং কন্টিজেন্ট আপতিক কিনা, এইগুলো তোমাদেরকে জাস্টিফাই করতে দেওয়া হয়। তো সেগুলোর উপর তোমাদেরকে 4 মার্কস দিয়েছে। তো এখানটায় গেল পুরো 1 নম্বর টপিকে সিম্বলিক লজিক, আর 2 নম্বর টপিক হচ্ছে ইন্ডাকটিভ লজিক, আরোহ যুক্তিবিজ্ঞান। কি? নেচার অফ ইন্ডাকশন, আরোহের প্রকৃতি লেখো।
কজালিটি কার্যকারণ তত্ত্ব, মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি, মিলের যে পরীক্ষণ যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। তো এই যে লজিকের পোর্শনের সিলেবাসটার খুব একটা যে বদল হয়েছে আমি বলবো না, শুধু বিভাজন হয়ে কিছুটা 11-এ চলে গেছে, কিন্তু বাকি সমস্ত অংশগুলো সিলেবাসগুলোই কিন্তু তোমাদেরকে রয়েছে। তো 12-এর এখানে যে লজিকটা আগে থাকতো এখনও সেই অংশটাই কিন্তু এখানেতে রয়েছে, শুধু বিভাজন হয়ে 11-এ কিছু পোর্শন তোমাদেরকে তুলে দিয়েছে। ইউনিট 2 কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস, এটা 11-এর একেবারে শেষ অধ্যায়ে তোমাদের রীতিমতো পড়তে হতো, সেই অংশটাই এখন ক্লাস 12-এর ইউনিট 2-তে তুলে দিচ্ছে। কি কি? তোমাদের রবীন্দ্রনাথ টেগরস হিউম্যানিজম, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ কি, আর স্বামী বিবেকানন্দস কর্মযোগ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এই দুটো টপিক কিন্তু তোমাদের 11-এ ছিল। অতিরিক্ত একটা টপিক তোমাদের এই সিলেবাসে কিন্তু অ্যাড করলো, যেটা হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংসা, অহিংসা সম্পর্কে মহাত্মা গান্ধীর আলোচনা। তো এখানে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু 6 করে রয়েছে। আমি একদম ক্লাসের শেষে আর একবার তোমাদের বলছি যে প্রথম ইউনিট এমসিকিউ, 11-এর প্রথম ইউনিট, 12-এর যে থার্ড ইউনিট হচ্ছে সেটাও এমসিকিউ, আর 11-এর সেকেন্ড ইউনিট হচ্ছে এসে টাইপ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপসের প্রশ্ন, আর 12-এর 4 ইউনিট হচ্ছে 4 সেমিস্টার হচ্ছে সেটাও ডেসক্রিপটিভ এসে টাইপের প্রশ্ন। তো এই কিভাবে কোন মডেলে এসে টাইপগুলো বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলো পড়বে সে সম্পর্কে পর্ষদের যদি কোনো গাইডলাইন প্রকাশ হয় তাহলে তোমাদের এই চ্যানেলে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো যারা 12 পরবর্তীকালে দেবে, এই ভিডিওটা অনেক পরে দেখবে, তাদের জন্য আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে ওই মার্কস প্রশ্নের প্যাটার্নের সিলেবাসটা কিন্তু নিচে